আজ শপথ নেবেন নয়া প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তীব্র আন্দোলনে ওবায়দুল হাসানের পদত্যাগ, সরে গেলেন বাকি 5 বিচারপতিও। আবু সাঈদের আত্মত্যাগ বৃথা যাবে না, রংপুরে গিয়ে বললেন ডক্টর ইউনূস, নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণহত্যা তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে বিএনপি, সুস্থ থাকলে নির্বাচনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এনডিটিভিকে মির্জা ফখরুল। বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, নানা মহলে উদ্বেগ। সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 8 দফা দাবিতে শাহবাগে সমাবেশ। সাম্প্রতিক আন্দোলনে পোশাক খাতে লোকসান $2 বিলিয়ন, দাবি বিকেএমইএর। রপ্তানি প্রবৃদ্ধি, টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান। ট্রাম্পের প্রচারণায় অভ্যন্তরীণ বার্তা হ্যাক, ইরানের দিকে অভিযোগের তীর, নথির প্রমাণ নিশ্চিত করার দাবি মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো। এবং বিসিবি সংস্কারে অবদান রাখতে চান নাজমুল আবেদিন, ফের আস্থা রাখতে নারাজ দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী কর্মকর্তাদের উপর। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন সৈয়দ রিফাত আহমেদ চৌধুরী। এর আগে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও 7 বিচারপতি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, যে স্বপ্ন নিয়ে দেশকে পুনরায় স্বাধীন করা হয়েছে তা বাস্তবায়নে কাজ করবেন। শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকেন সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই সংবাদ প্রকাশের পর প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। তারা দাবি তোলেন, যে সকল বিচারক দেশের সর্বোচ্চ আদালতকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের পদত্যাগ করতে হবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি করেন তারা। পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে, আমরা সেটার সংস্কার চাই। দুপুর গড়াতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলছেন যে তরুণরা এই বিজয় এনেছে, তাদের স্বপ্নের বাস্তবায়নে কাজ করবেন তিনি। তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক। তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট, সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক। এবং আমি একজন আইন কর্মকর্তা হিসেবে, প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি তাদের এই দাবির সাথে একমত পোষণ করি। এদিকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রিফাত আহমেদ চৌধুরী। এছাড়া আপিল বিভাগে যারা নিয়োগ পেতে পারেন তাদের নামের তালিকাও শোনা যাচ্ছে আইনাঙ্গনে। তাদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, জোবায়ের রহমান চৌধুরী, আতাউর রহমান খান, সৈয়দ মোহাম্মদ জিয়াউল কবির, শেখ মোহাম্মদ আউয়াল ও মামনুর রহমান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ জীবন দিয়েছেন তা বাস্তবায়নই হবে ভবিষ্যতের বাংলাদেশের কাজ। বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে এই কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
পরিবারের সাথে দেখা করে পরে যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। রংপুর থেকে মারুফা রহমানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে এক নিভৃত পল্লীতে নিজ বাড়ির উঠোনে চিরনিদ্রায় শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদ। শনিবার সকাল 11টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের বাড়িতে বিজয়ের পতাকা নিয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সহ আবু সাইদের আন্দোলনের সহপাঠীরা। এই বিজয়ের নায়ক আবু সাইদকে তারা স্মরণ করেন, জিয়ারত করেন তার কবর। এ সময় ডক্টর ইউনূস বলেন, সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন আবু সাইদ। সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার করছে, তারপরে আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। পরিবারের সাথে সাক্ষাতের সময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বাবা, মা, বোন সবাই দাবি করেন গণহত্যার বিচারের। আমার ছেলে আন্দোলনে সামিল হয়ে নির্ঘাত রাইফেলের গুলি খায় সে শাহাদত বরণ করে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মারতে তাকে বিচার চাই, তার ফাঁসি চাই। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন এক একজন করে আবু সাইদ তৈরি হয়েছেন। এটা আবু সাইদের বাংলাদেশ। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এরপর ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা চলে যান আবু সাইদের বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে থাকেন মহাকাব্যের সেই বীর গাথা, যার আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে গণতন্ত্রের নতুন যাত্রা। আবু সাইদের স্বপ্ন, আত্মত্যাগ যেন শেষ পর্যন্ত বৃথা না যায়, তেমনটি দাবি করেছেন তার পরিবার, স্বজন এবং সারা দেশ। মারুফা রহমান, বাবনপুর, পীরগঞ্জ, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অর্জিত বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে তিনি এই কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এখন নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শহীদ আবু সাইদের বাড়ি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি উপদেষ্টারা সরাসরি চলে যান রংপুর শহরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল তাদের সঙ্গে একটি মতবিনিময় করেন তিনি, এবং সেই মতবিনিময়ে বেশ কিছু বিষয় উঠে আসে। সেই কথোপকথনে থাকে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ দেশের সকল মানুষ কিভাবে সমান সুযোগ সুবিধা পায় সেই বিষয়গুলো। পত্রপত্রিকা আসতে খামোকা একটা জিনিস হয়েছে, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল,
কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলো। আমরা আসলে বিকল্প তৈরি করার চেষ্টা করছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি। এই বৈষম্য শুধু মানুষে না, এটা হচ্ছে ইউএসএস মানুষের সাথে আমাদের বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু স্যার আমাদের কথা। যে বাংলায় বললে এটা বলা ওইভাবে যাবে, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। তখন জিনিসটা সোজা হয়ে যাবে যে আমরা এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা। আমরা কি জানি না নাকি শিল্প কারখানা এগুলোকে বুঝি না? আমরা কেন পারি না? টাকা হাতে ধরাই দিলে সব ঠিক। কার কাছে আমি চাকরি যেতে যাবো? তুমি আমার দরজায় আসবে, আমি কেন তোমার দরজায় যাবো? কাজে জিনিসটা উল্টাতে হবে। আমি অনুরোধ করবো আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবেন। বিমানবন্দরে আসলে যেন হচ্ছে চোর, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আমার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভুল। এটা কেন হবে? এমন এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। এর পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টারা চলে আসেন রংপুর সার্কিট হাউসে। সেখানে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরকালে বলেন, অর্থনীতি সচল করতে বা অর্থনীতির গতি ফিরিয়ে আনতে দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং একমত হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি। একতার উপর জোর দেওয়ার পাশাপাশি তিনি বলেন প্রয়োজন রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার। ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তক্তাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, থেকে যাবে, বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সুস্থ হয়ে উঠতে পারলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতা এলে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করবে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা হলো কিছু লোকের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টার ফল। এসব হামলা কোনো পরিকল্পিত এজেন্ডার অংশ নয় বলে মন্তব্য করেন মহাসচিব। তিনি আরও বলেন, যে কোনো সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। খালেদা জিয়া খুব অসুস্থ, হাসপাতালে আছেন। নানা রোগের কারণে এই দেশে চিকিৎসা ঠিকঠাক চলছিল না তার। এখন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার মতো অবস্থায় নেই। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। যদি শারীরিকভাবে তিনি সুস্থ থাকেন তবে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ সুষ্ঠু তদন্তে জাতিসংঘ এবং প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানান। নতুন সরকারের কাজ জনগণের মনে আশার সঞ্চার তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিদেশি কিছু গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব হামলার নিন্দা জানান তিনি। আমাদেরকে জড়িয়ে
অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপিতে জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই পূর্ব নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত তদন্ত ও বিচার কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সকল মতের প্রতি সহিংসতা দেখানোর আহ্বানও জানান তারা। সরকারের করণীয় বিষয়ে জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই এই বিষয়ে শনিবার মতবিনিময় সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। সভাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও শিল্প স্থাপনা, উপাসনালয়, মাজার, ভাস্কর্যের উপর হামলা ঠেকানো ও বিচারের দাবি জানান শিক্ষকরা। বাজারে সিন্ডিকেট বিলুপ্ত করা, গণমাধ্যমকে সরকারের প্রভাবমুক্ত করা, পাহাড়িদের জমি ও অধিকার ফিরিয়ে দেওয়া ও জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দেন তারা। সরকারের করণীয় বিষয়ে তাদের এই পরামর্শ। সার্ভিলেন্সটা নিশ্চিত করা খুব জরুরি। বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ম্যাস কিলিং এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই চিরকালের জন্য না, এবং চিরকালের জন্য হলে কি হয় আমরা জানি গত 15 বছর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশে কয়েক দিক থেকে বিপদ আসতে পারে। তিনটা গোষ্ঠী, দেশীয় লুটেরা গোষ্ঠী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং আন্তর্জাতিক যে স্বার্থ গোষ্ঠী, এই তিনটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকার কতটা থাকবে সেটা আমরা নিশ্চিত বলতে পারি না। তিন গোষ্ঠীর বিপদ সম্পর্কেও আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের জন্য সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও মন্দির ভাঙচুরে উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। দোষীদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ সহ দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দাবি উঠেছে সুরক্ষা আইন সহ 8 দফা দাবি বাস্তবায়নের। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় উপাসনালয়ও, ধরিয়ে দেয়া হয় আগুন, ওঠে লুটপাটের অভিযোগও। নোয়াখালী, ফরিদপুর, পটুয়াখালী, যশোর, খুলনা, চাঁদপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে। আমাদের সম্পদহানি, সম্ভ্রমহানি এবং নির্যাতনের আশঙ্কায় সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে এনেছে, ঠাকুরের মূর্তি, থালা বাসন, কাঁসা পিতল। এসব ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেল 3টার দিকে রাজধানীর শাহবাগে সমাবেশ শুরু হয়। এতে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন থানা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যোগ দেন। দ্রুত সময়ের মধ্যে সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। হিন্দুদের মন্দির হোক, হিন্দুদের নারীরা সবাই তো সুরক্ষিত থাকার কথা, কিন্তু আমরা সুরক্ষিত না। আমাদের বাড়ি ঘরে কেন হামলা হবে? আমরা এই দেশের নাগরিক। চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা। প্রতিটি হিন্দু নিগৃহীত হয়েছে, তাদের ঘর বাড়ি লুট হয়েছে, জ্বালানো হয়েছে। আমরাও সবার মতো স্বাধীনভাবেই বাঁচতে চাই, আমাদের উপরে এই নির্যাতন যেন বন্ধ হয়। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সত্য সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই?
তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত নিউজ 24 সকাল 7টা সংবাদে। এখনো নির্ঘুম রাত কাটাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকরা। সন্ত্রাসী ডাকাত ধরতে লাঠি সোটা নিয়ে প্রতি রাতে রাস্তায় নেমেছেন তারা। তল্লাশি চালানো হচ্ছে গাড়িতে গাড়িতে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে রাস্তার মোড়ে মোড়ে রান্না হচ্ছে খিচুড়ি মাংস। সময় পার করতে ব্যাট বল হাতে অনেকেই আবার খেলছেন ক্রিকেট। দর্শক, রাজধানী জুড়ে দেখা মিলল এমনই সব দৃশ্য। জহিরুল ইসলাম টুটুলের ক্যামেরায় নয়মাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত। এলাকায় এলাকায় চলছে রান্নার মহোৎসব। এক পাশে বসে আড্ডা দিচ্ছেন অভিভাবকেরা। এই চিত্র কোনো পিকনিকের নয়। রাত জেগে শিক্ষার্থীদের পাহারা দেওয়াকে উৎসাহিত করতে এমন ব্যবস্থা। শিক্ষার্থীরা রাস্তায় রাস্তায় বসিয়েছেন চেকপোস্ট। এরই মধ্যে মাদক সহ ধরেছেন ডাকাতদেরও। অনেকেই আবার সময় কাটাতে এই রাতের বেলায় খেলছেন ক্রিকেট। শিক্ষার্থীরা বলছেন, গেল কয়েকদিনে পুলিশের অনুপস্থিতির কারণে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। তাই নিজেদের এলাকা নিরাপদে রাখতে লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তায় পাহারা দিচ্ছেন তারা। তাদের সাথে যোগ দিয়েছেন শিশুরাও। থানায় কিছু লুটপাট হয়েছেন, এলাকার মধ্যে কিছু ডাকাতের উপদ্রব ছিল। ফেন্সিডিল ইয়াবা অনেক মানুষ এদিক থেকে মানে পাস করতেছিল, আমরা ধরছি। সোনার বাংলা করার যেটা লক্ষ্য আমাদের, ওটা আমাদেরকে আর কি মনে রেখে অটুট রেখে চলতে হবে। লাঠি নিয়ে দেশ বাঁচাচ্ছি। শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমেছেন অভিভাবকরাও। তারা বলছেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতেই রান্না বান্নার আয়োজন করা হয়েছে। তবে রাস্তায় পুলিশের অভাবটা বেশ ভালোই অনুভব করছেন তারা। আমরা যাতে সেফ থাকি, আমরা দেশকে সেভ করতে পারি। এই আন্তরিকতা ভালোবাসা আজকে আমাদের এই খেলাধুলা বা এই পিকনিকের আয়োজন করা। বাচ্চাদের অনুপ্রেরণা দিই। সবাই সবারকে হেল্প করার জন্য আমরা এখানে বসা আর কি। ডাকাতি হয়, হয় মনে হয় অনেক কিছু হয়, সেই জন্য বাবা আমি ওদের সাথে আমি আছি। আমাদের মাদ্রাসার ভাইরা আছেন, ইভেন স্কুল কলেজের বাচ্চারা আছে, ইভেন আপুয়া আন্টিরাও আছে। যত দ্রুত সম্ভব পুলিশই লাগবে। দ্রুতই পুলিশ মাঠে নামবে আর স্বাভাবিক হবে জীবনযাত্রা, এমনটাই চান নির্ঘুম রাত কাটানো নগরবাসী। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। এই ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামের মুরাদপুরের একটি গোডাউন থেকে গাড়ি ভর্তি অবৈধ ও নকল মালামাল জব্দ করেছে সেনাবাহিনী, বিজিবি সহ ছাত্ররা। শনিবার রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে সেনাবাহিনী। গোডাউনে ঢুকে নকল চিনি গুঁড়া চাল, ঘি, সাবান, তেল সহ বিভিন্ন পণ্য জব্দ করে তারা। সেনাবাহিনীর মেজর আশফাকের নেতৃত্বে চলে অভিযান। এ সময় একজনকে আটক সহ 10 লাখ টাকার মালামাল জব্দ করা হয়। অভিযানে নকল ডায়াবেটিক্স ওষুধও উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করাই এখন সরকারের প্রধান কাজ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এইসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শপথ নেয়ার পর শনিবার প্রথমবারের মতো সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলমান পরিস্থিতিতে সরকারের করণীয় বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি অর্থনীতির গতি ফিরিয়ে আনায় সরকারের প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, বোর্ডগুলো অনেকাংশে রাস্তাঘাট ইস্যু করা, সেগুলো আমরা সচেষ্ট করতে ইমিডিয়েট ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ চালু, তারপরে সংস্কারগুলো। ডক্টর সালেউদ্দিন বলেন, বিগত সরকারের উন্নয়ন কৌশলের ভুলের কারণে সামগ্রিক উন্নয়নের সুফল পায়নি মানুষ। বৈষম্য দূর করে সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা নতুন সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসেবে আয়ের সংসার লোকের বাড়ো এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যথাসম্ভব এবং মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করি। এদিকে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাবে শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, শিল্পের পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা। সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রয়োজনীয় সংস্কার করা গেলে সরকারি কোম্পানিগুলোর লোকসান কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান খান। প্রক্রিয়াজাতকরণ শিল্প। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সাম্প্রতিক আন্দোলনের মুখে দেশের পোশাক খাতে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক ক্রেতাদের মধ্যেও শঙ্কা তৈরি করেছে। আর অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে সবার আগে ব্যবসায়িক পরিবেশ এবং ভাবমূর্তি নিশ্চিত করতে হবে, যা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের সামগ্রিক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.86%, যদিও প্রচলিত বাজারে আয় বেড়েছে প্রায় 6.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাকের পণ্যের সামগ্রিক রপ্তানি থেকে আয় হয়েছে $4,385 কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $4,263 কোটি। প্রবৃদ্ধি হয়েছে নামমাত্র। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এ খাতের উৎপাদনের চাকা থমকে দেয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। সাম্প্রতিক আন্দোলনে কমপক্ষে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে দাবি বিকেএমইএর। প্রতিদিন আমাদের $160 মিলিয়ন মতো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেটা এই গত কয়দিনে আমরা যদি 2 সপ্তাহ ধরি, তাহলে মানে 14 দিন 15 দিনে প্রায় এখানে কিন্তু $2 বিলিয়ন উপরে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কারখানাগুলো পূর্ণাঙ্গভাবে কিন্তু এখনো চালু হয়নি, আংশিকভাবে কিছু কিছু জায়গা বিচ্ছিন্নভাবে হচ্ছে এবং বেশ কিছু জায়গায় এখনো ভাঙচুর অগ্নিসংযোগ হচ্ছে। দ্রুতভাবে সরকারের এই জায়গাগুলিকে হস্তক্ষেপ করা উচিত। আন্দোলন ঘিরে বায়ারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি দূর করতে নতুন সরকারকে কাজ করতে হবে। একই সাথে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, নতুন নেতৃত্ব তা ফিরিয়ে আনবে বলেও আশাবাদী এই অর্থনীতিবিদ। বায়ারদের আতঙ্ক থাকবে যে কারণে এই যে খোলা বন্ধ বন্ধ খোলা এবং অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক রাস্তাতে ইত্যাদি, কিছু কিছু জায়গায় আগুনের ছবি তারা দেখতেছে, সেগুলো অবশ্যই তাদেরকে আতঙ্কিত করবে এবং করেছে হয়তো।
কাজে তারা অর্ডার দিতে চিন্তা করবে, বাংলাদেশকে কি আমি এই মুহূর্তে অর্ডার দেবো নাকি এটাকে আমি ভিয়েতনামে দিয়ে দিই, পরেরটা দেখা যাবে। যে জিনিসটা এখন করা দরকার সেটা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে যেন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো কাজ করতে পারে, এখানে যেন কোনো প্রকারের হামলা বা ভাঙচুর এগুলোর কোনো অবকাশ যেন না থাকে। এই শিল্পের অগ্রগতি ধরে রাখতে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে নতুন উদ্যমে সমন্বিতভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে চট্টগ্রামে সব পোশাক কারখানা চালু হওয়ায় গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। নতুন বাংলাদেশের অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদেরও। রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনে উদ্যোগ নেয়ার দাবি বিজিএমইএ নেতাদের। নয়ন বড়ুয়াজয়ের তথ্য ও রতন দাসের ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতি সচল রাখা আর রপ্তানি আয়ের সবচেয়ে বড় নির্ভরতা তৈরি পোশাক শিল্প, যা থমকে গিয়েছিল সাম্প্রতিক আন্দোলনে। তবে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। মঙ্গলবার থেকে আবারও সচল হয়ে উঠেছে পোশাক কারখানার চাকা। এক নতুন বাংলাদেশের এই অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। ল অ্যান্ড অর্ডার একটু খারাপের দিকে, আশা করি আমাদের যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, আতঙ্কের মধ্যে আছি, সেটা কাটিয়ে উঠবে। প্রতিবন্ধকতাগুলোকে ওরা দরকার হলে আইনের মাধ্যমে হোক বা যে সরকারের যে প্রসেসে হবে হোক, সেগুলোকে বন্ধ করে আমরা যাতে অর্থনীতিটাকে যাতে সচল রাখতে পারি। তবে সারা দেশে এখনো পুরোপুরি সচল হয়নি গার্মেন্টস কারখানা, যদিও চালু রয়েছে চট্টগ্রামের শতভাগ পোশাক কারখানা। ফলে বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদের। 3-4 দিন আগে গার্মেন্টস বন্ধ ছিল, খুব দুশ্চিন্তায় ছিলাম যে কখন স্যালারি পাবো কিনা। সুস্থভাবে আমরা কাজ করতেছি, আমাদেরকে ভালো লাগতেছে। পোশাক খাতে রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনের তাগিদ বিজিএমইএ নেতাদের। অলরেডি আমাদের উৎপাদন অনেক দিন পিছিয়ে আছে, সেটা আমাদেরকে যে কোনোভাবে এটা পুষিয়ে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন, অর্ডার হারানোর ঝুঁকিতে পড়ছে এই খাতের অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি আছে পুরনো অর্ডার বাতিল হওয়ার শঙ্কাও। প্রতিযোগিতা সক্ষমতা ফেরাতে নতুন সরকার সমন্বিতভাবে কাজ করবে এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? আবারও স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে শরীয়তপুরের শিক্ষার্থীরা। শনিবার রাতে জেলার পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় 1 মিনিট নীরবতাও পালন করেন তারা। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা সহ সকল অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 44 জন। রবিবার রাত 12:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়, আহত হন অন্তত 44 জন। সেনাবাহিনীর খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পরে ফায়ার সার্ভিস তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে অভ্যন্তরীণ কিছু বার্তা হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, এই নথিগুলো অবৈধভাবে শত্রুভাবাপন্ন বিদেশি সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য হ্যাক করা হয়েছিল এগুলো। মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো জানিয়েছে, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইও সিনেটর জেডি ভ্যান্স সম্পর্কে অভ্যন্তরীণ গবেষণার নথি ইমেইলে পেয়েছে তারা। এটিকে ইরানিয়ান হ্যাকার কর্তৃক সংগঠিত বলে ধারণা করছেন প্রচারণা কর্মকর্তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালো পশ্চিমবঙ্গের বামনস্ক যুব সমাজের বিশিষ্টজনরা। তারা বলছেন, সবকিছু ভুলে ফের বিশ্বের সামনের সারিতে দাঁড়াক বাংলাদেশ। আর অন্যদিকে কলকাতায় অবস্থানরত বাংলাদেশিদের প্রত্যাশা, বর্তমান সরকার দেশবাসীর ভোটের অধিকার যেন নিশ্চিত করে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে আন্দোলনে সামিল হয়েছিল গোটা ছাত্র সমাজ। বাংলাদেশের সেই শিক্ষার্থীদের পাশে ছিল ভারতের বাম মনস্ক ছাত্ররা। ভারতের বাম সমর্থিত ছাত্ররা বাংলাদেশের আন্দোলনকে সমর্থন জানালেও সবচেয়ে নজর কেড়েছিল কলকাতার বাম সংগঠনগুলোর শিক্ষার্থীদের আন্দোলন। তারাও একাত্মবোধ করেছিল বাংলাদেশবাসীর সাথে। বর্তমানে শান্ত বাংলাদেশ গঠন হয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের। এতে খুশি পশ্চিমবঙ্গের বামেরাও। উনি কৃতি মানুষ, নিশ্চিতভাবে উনি ওনার প্রতি মানুষ যে ভরসা করেছেন সেই ভরসার মতো করে নিশ্চয়ই ওনারা সরকার চালাবেন। ওনাদের প্রতি আমাদের বুক ভরা শুভেচ্ছা আছে। ধর্মনিরপেক্ষতার পতাকা সামনে রেখে সাংস্কৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখে সরকার চালানো তাদেরকে কিন্তু আগামী দিনে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। সাধুবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট দিকে ব্যবসায়ীরাও। আমি যতটা তাকে জানি, ঠান্ডা মাথার লোক, ভদ্র সজ্জন। এই পর্যন্ত তিনি যা বলেছেন সেগুলো তো সঙ্গত এবং সেটা একটু ভরসা জাগায়। ভালো হোক এবং বিশেষ করে পশ্চিমবাংলার সাথে একটা বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আমরা চাই যে উনি আসার পর আমাদের সাথে একটা রিলেশন ভালো হবে। কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, গণতন্ত্র ফিরে আসুক, দেশবাসী এবার যেন ভোটের অধিকার পায়। শান্তিপূর্ণভাবে যেন দেশ চলে, আমাদের সোনার বাংলার দেশ বাংলাদেশ। আমরা চাই সবসময় বাংলাদেশ যেন সবাই বলে সোনার বাংলাদেশ। সঠিকভাবে সবাই যাতে ভোটের অধিকার পায়, এটাই তার কাছে চাওয়া। সমৃদ্ধি বিস্তার করে সামনের পথে এগিয়ে যাক বাংলাদেশ। বঙ্গবাসীর এখন এটাই প্রার্থনা। অস্থির সময় কাটিয়ে শান্ত হয়েছে বাংলাদেশ, গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। দেশবাসীর এখন একটাই প্রার্থনা, সবকিছুর মধ্যে ফিরে আসুক স্বাধীনতা। আর পশ্চিমবঙ্গবাসী মনে করছেন, সামনের পথেই থাক প্রিয় বাংলাদেশ। ক্যামেরা শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এবার জানাবো খেলার সংবাদ। বিসিবি সংস্কারে অবদান রাখতে চান কোচ ও বিকেএসপির সাবেক ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। খুব শিগগিরই জানাতে চান নতুন রূপরেখা। আর বিসিবিতে দুর্নীতি ও ব্যক্তিগতভাবে স্বার্থান্বেষী কর্তাদের উপর আস্থা রাখার বিপক্ষে তিনি বলেন, অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন না করা গেলে প্রভাব পড়বে দেশের ভাবমূর্তিতে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। অনুশীলনে ফিরেছেন টাইগাররা, তবে কোথাও নেই কোচিং স্টাফ কিংবা বোর্ড পরিচালকরা। শুনশান নীরবতা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। কারণ সময়ের দাবি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনে। বিসিবি সংস্কারে ব্যাপক রদবদল আনতে হবে পরিচালক প্যানেলে। সেই দায়িত্বে অবদান রাখতে চান নাজমুল আবেদিন, জানতে চান রূপরেখা। আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না। এখন দুর্নীতি, ব্যক্তিগত লাভের আশায় ক্রিকেটের স্বার্থ বিসর্জন দিয়েছে বিসিবির কর্তারা। পুনরায় তাদের উপর আস্থা রাখার বিপক্ষে তিনি। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু
তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন না করা গেলে দেশের ভাবমূর্তি প্রভাব ফেলবে, তবে শেষ পর্যন্ত আশা রাখতে চান ফাহিম। এখন যেভাবে সবাই কাজ করে, যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইন্টেনশন নিয়ে, আমার মনে হয় এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে। শুধু ক্রিকেট নয়, নতুন প্রক্রিয়ায় দেশের সব ক্রীড়া খাতে সংস্কার দেখতে চান নাজমুল আবেদিন। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, আবারও স্বাগত। ইউরো জয়ের পর প্যারিস অলিম্পিকের ছেলেদের ফুটবলের স্বর্ণটিও জিতে নিল স্পেন। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্সকে 5-3 গোলে হারায় স্পেন। মেয়েদের হকিতে নেদারল্যান্ড এবং ছেলেদের টেনিসে স্বর্ণ জিতেছে চীন। ব্যক্তিগত ইভেন্টে বাজিমাত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলিটরা। মেয়েদের হকিতে স্বর্ণটি গেলবারের মতো এবারও নেদারল্যান্ডসের। চীনকে পেনাল্টি শুটআউটে 3-1 ব্যবধানে হারায় ডাসরা। টেবিল টেনিসে ছেলেদের ডাবলসের স্বর্ণ চীনের, ব্রোঞ্জ ফ্রান্সের। রিদমিক জিমন্যাস্টিকে দর্শক মাতিয়ে স্বর্ণ তুলে নেয় জার্মানির দোরিয়া ভারলোমেভ। মেয়েদের বক্সিংয়ে ইকুয়েডরের লোনিয়াকে হারিয়ে স্বর্ণ তুলে নেয় জাপানের ফুজিলিয়ামি। এই দিন অ্যাথলেটিক্সের 5টি স্বর্ণে 3টিতে যায় যুক্তরাষ্ট্রের ঘরে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সকাল 7টায় সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।